প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আবার স্বাগত জানাচ্ছি অর্থের সময় মূল্যের পঞ্চম লেকচারে। গত ভিডিওতে আমরা চক্রবৃদ্ধি দিয়ে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা কার্যকরী সুদের হার, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অর ইফেক্টিভ অ্যানুয়াল রেট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আজকের লেকচারটি ভালোভাবে বোঝার জন্য অবশ্যই পূর্বের লেকচারগুলো আগে দেখতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা আমাদের চতুর্থ লেকচারে মিস্টার ক ও খ এর উদাহরণ নিয়ে আলোচনা করছিলাম। চলুন আমরা উদাহরণ দুটি আবার দেখি। আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার ক সেখানে 12% সুদের হার 1 বছরের জন্য 1 লাখ টাকা আশা ব্যাংকে জমা রেখে বছর শেষে 1,12,000 টাকা সুদ সহ পাবে। অন্যদিকে মিস্টার খ 12% মাসিক সুদে 1 বছরের জন্য 1 লক্ষ টাকা ভরসা ব্যাংকে জমা রেখে বছর শেষে 1,12,000 টাকা পাবে। খোলা চোখে দেখলে মনে হবে দুইজনের লাভ সমান, কিন্তু না। ক যে 12,000 টাকা সুদ পাবে তা বছরে একবার, কিন্তু খ প্রতি মাসে 1,000 টাকা করে 12 মাসে 12,000 টাকা সুদ পাবে, কারণ তার সুদ হচ্ছে মাসিক। এবার মনে করি মিস্টার খ একটু চালাক, তিনি প্রথম মাসে ভরসা ব্যাংকে যে 1,000 টাকা সুদ পেয়েছে তা সামিট ব্যাংকে জমা দিল। দ্বিতীয় মাসে যে 1,000 টাকা পেল তাও সামিট ব্যাংকে জমা দিল। এইভাবে 12 মাসে 12,000 টাকা জমা দিল সামিট ব্যাংকে। সামিট ব্যাংক 10% সুদ দেওয়ার প্রতিজ্ঞা করলো। ধরুন মিস্টার খ সামিট ব্যাংক থেকে সুদ ও আসল সহ 13,000 টাকা ফেরত পেল। তাহলে বছর শেষে মিস্টার খ এর মোট টাকা দাঁড়ালো 1 লক্ষ টাকা ভরসা ব্যাংক থেকে এবং 13,000 টাকা সামিট ব্যাংক থেকে 1,13,000 টাকা। আমরা এতক্ষণ যে স্লাইডগুলো দেখলাম সেখানে দেখলাম মিস্টার খ বছরে একাধিকবার সুদ পাওয়াতে তার লাভ বেশি হচ্ছে, অর্থাৎ ভবিষ্যতে সে বেশি পাচ্ছে, অর্থাৎ তার ভবিষ্যৎ মূল্য বেশি হচ্ছে। এখন আমরা দেখব মিস্টার খ প্রকৃতপক্ষে কত পার্সেন্ট আয় করেছে, অর্থাৎ তার প্রকৃত বা কার্যকরী সুদের হার কত। প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার জানার আগে আমাদের জানা দরকার নামিক সুদের হার কি। যদি নির্দিষ্ট হারে আসল টাকার উপর সুদ গণনা করা হয় তবে তাকে নামিক সুদের হার বলে। এই নামিক সুদের হারের সাথে যখন চক্রবৃদ্ধি সমন্বয় করা হয় তখন যে সুদের হার পাওয়া যায় তার নাম হচ্ছে কার্যকরী সুদের হার। আমরা কার্যকরী সুদের হার বের করব। কার্যকরী সুদের হার বের করার জন্য আমাদের দুটি জিনিস লাগবে। নাম্বার 1 হচ্ছে নামিক সুদের হার, নাম্বার 2 হচ্ছে চক্রবৃদ্ধি। অঙ্কে যে সুদের হার দেয়া থাকবে যদি কিছু বলা না থাকে তাহলে সেটা সবসময় নামিক সুদের হার। আর চক্রবৃদ্ধি আমরা জানি 7টা: অর্ধবার্ষিক বা ষান্মাসিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক, মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক ও দৈনিক। তাহলে এই 7টি চক্রবৃদ্ধি যদি কোনো অঙ্কে থাকে তাহলে সেই অঙ্কে কার্যকরী সুদের হার বের করা যাবে। আমরা এখন একটু উদাহরণ দেখব। আমাদের লেকচার শিট বইয়ের 3.37 পৃষ্ঠা হচ্ছে 30। তুমি 8% চক্রবৃদ্ধির সুদে 20,000 টাকা সামিট ব্যাংকে জমা দিলে। তোমার কার্যকরী সুদের হার কত হবে যদি চক্রবৃদ্ধি অর্ধবার্ষিক এবং অবিরত হয়? যেহেতু এখানে অর্ধবার্ষিক শব্দটি আছে বা অর্ধবার্ষিক সুদ, তাই আমরা এখানে কার্যকরী সুদের হার বের করতে পারবো। যদি সুদের হার বার্ষিক দেয়া থাকে, গুরুত্বপূর্ণ বিষয় আমি আবারও বলি, যদি সুদের হার বার্ষিক দেয়া থাকে তাহলে যা বার্ষিক সুদের হার তাই হচ্ছে কার্যকরী সুদের হার। বার্ষিক সুদের হারের ক্ষেত্রে কার্যকরী সুদের হার আলাদা বের করার কোনো দরকার নেই। আমরা যে এক্সাম্পলটা দেখলাম 8% চক্রবৃদ্ধি সুদে 20,000 টাকা সামিট ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, সেখানে আমাদের কার্যকরী সুদের হার আমরা প্রথম অর্ধবার্ষিক বের করব। তাহলে এখানে আমার 8% যে সুদের হার দেয়া আছে চক্রবৃদ্ধির সুদের হার, এটা হবে আমার নামিক সুদের হার। এবং ক নম্বরে যেহেতু অর্ধবার্ষিক শব্দটা আছে তাহলে এখানে আমাদের বছরে চক্রবৃদ্ধির সংখ্যা হবে 2, অর্থাৎ এম এর মান হবে 2। তাহলে আমার কার্যকরী সুদের হার হবে 8.16%। আমরা এখানে যে কার্যকরী সুদের হারের সূত্রটা দিয়েছি এটি একটি মাত্র সূত্র। এখানে আমরা ইফেক্টিভ অ্যানুয়াল রেটের সংক্ষেপে ইআর লিখছি। এখানে ইআইআর অর্থাৎ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইআইআরও লেখা যেতে পারে। এবার খ নম্বরে আমাদের অবিরত চক্রবৃদ্ধিতে বা অবিরত চক্রবৃদ্ধি সুদে কার্যকরী সুদের হার নির্ণয় করতে বলেছে। এখানে আমাদের সূত্রটা একটু ভিন্ন হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে e⁻k-1 হচ্ছে অবিরত চক্রবৃদ্ধিতে কার্যকরী সুদের হার বের করার সূত্র। এখানে আমরা অবিরত চক্রবৃদ্ধিতে দেখতে পাচ্ছি কার্যকরী সুদের হার হচ্ছে 8.33%। এই 8.33% কিভাবে আমরা বের করলাম তা কিন্তু আমরা ক্যালকুলেটর সলিউশনে আপনাকে দেখিয়ে দিয়েছি। আপনি জাস্ট ক্যালকুলেটরে যে বাটন এখানে বলা আছে সেই বাটন চাপলেই 8.0833 চলে আসবে এবং পরবর্তীতে 100 দ্বারা গুণ করলে 8.33% পাবেন। এবার আমরা আরেকটি উদাহরণ দেখব। উদাহরণটি হচ্ছে আমাদের লেকচার শিট বইয়ের 3.40 পৃষ্ঠা নাম্বার 30। একটি প্রকল্পের বার্ষিক বা নামিক সুদের হার হচ্ছে 12%।
প্রকল্পটিতে প্রতি 3 মাস পর পর সুদ গণনা করা হলে প্রকৃত বা কার্যকরী সুদের হার কত? যেহেতু 3 মাস পর পর সুদ গণনা করা হয়, অর্থাৎ 3 মাস পর পর সুদ দেওয়া হয়, তাহলে আমরা বছরে 4 বার সুদ পাবো। তাহলে আমাদের বছরের চক্রবৃদ্ধির সংখ্যা অর্থাৎ এম এর মান হবে 4। তাহলে এখানে আমাদের নামিক সুদের হার যেটা অঙ্কে আমাদের দেয়া আছে 12% এবং বছরের চক্রবৃদ্ধির সংখ্যা হবে 4। তাহলে প্রকৃত বা কার্যকরী সুদের হার আমরা সূত্র লিখছি, মান বসাইছি এবং ক্যালকুলেটরে সমাধান করার পর আমরা দেখলাম যে এই প্রকল্পটির কার্যকরী সুদের হার হবে 12.55%। আমরা এতক্ষণ কার্যকরী সুদের হার নির্ণয় নিয়ে আলোচনা করলাম, বা কিভাবে কার্যকরী সুদের হার বের করতে হয় বিভিন্ন চক্রবৃদ্ধিতে, সেই বিষয়টা আমরা আলোচনা করলাম। এখন আমরা নামিক সুদের হার বের করা নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন একটি উদাহরণ, মিস্টার তহিদ একটি জমি ক্রয় করতে চাচ্ছেন যার বর্তমান মূল্য হচ্ছে 20 লাখ টাকা। তাহলে এখানে সরাসরি বর্তমান মূল্য 20 লাখ টাকা দেয়া আছে। তিনি প্রত্যাশা করছেন 10 বছর পরে জমিটির মূল্য হবে 1 কোটি টাকা। তাহলে 10 বছর পরে যে মূল্যটা হবে সেটি আমাদের ভবিষ্যৎ মূল্য। মিস্টার তহিদের জমিতে বিনিয়োগ হতে অর্জিত আয়ের হার কত? অর্জিত আয়ের হার বের করতে বলছে, অথবা মিস্টার তহিদের বিনিয়োগ থেকে নামিক সুদের হার কত সেটা আমাদের বের করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভবিষ্যৎ মূল্য, যেটা জমিটির 10 বছর পরের মূল্য, সেটা হচ্ছে 1 কোটি টাকা। বর্তমান মূল্য 20 লাখ টাকা। মেয়াদকাল অঙ্কে দেয়া আছে 10 বছর এবং সুদের হার আমাদের এখানে বের করতে হবে, যেটাকে আমরা নামিক সুদের হার বলতেছি। আপনারা এখানে যে সমাধানটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা বর্তমান মূল্যের সূত্র লিখেছি। আপনারা চাইলে এখানে ভবিষ্যৎ মূল্যের সূত্র লিখেও অঙ্কটি সমাধান করতে পারবেন। সেই ক্ষেত্রে অঙ্কের ফলাফল একই আসবে, কারণ হচ্ছে অঙ্কের মধ্যে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য দুটোই দেওয়া আছে। তাহলে এখানে আমাদের বর্তমান মূল্য 20 লাখ টাকা, ভবিষ্যৎ মূল্য 1 কোটি টাকা। আমাদের বছর দেয়া আছে 10, যেটা আমাদের হচ্ছে গিয়ে এন এর মান। এখানে আমাদের কি অর্থাৎ নামিক সুদের হার বের করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা অঙ্কটা স্টেপ বাই স্টেপ বা ধাপ অনুযায়ী কিভাবে সমাধান করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই অঙ্কটা প্রথমে আমরা লগ দিয়ে সমাধান করছি, পরবর্তীতে আমরা আবার একটি বিকল্প দেখাবো, সেখানে আমরা রুট দিয়ে অঙ্কটা সমাধান করছি। আমরা এখানে যেই ধাপগুলো অনুসরণ করে অঙ্কটা সমাধান করেছে, আপনারা চেষ্টা করবেন এই ধাপগুলো অনুসরণ করে অঙ্কটা সমাধান করার জন্য। এখানে আমরা যে হলুদ চিহ্নিত অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই হলুদ চিহ্নিত অংশটিতে আমরা মার্ক করার একটি যুক্তিসঙ্গত কারণ আছে। সেটা হচ্ছে যে খেয়াল করেন যে আগের লাইনে আমাদের 10 log 1 + k = log 5 দেয়া আছে। তাহলে আমরা log 5 কে ভাগ করছি 10 দিয়ে। এইখানেই সবাই ভুল করে, সবাই এই 10-এর সাথে লগ মানে শব্দটাও নিয়ে আসে, অর্থাৎ সবাই নিচে ভাগ করতে চায় আর কি 10 লগ দিয়ে। এখন log 5 কে যখন 10 লগ দিয়ে ভাগ করা হয় তখন ক্যালকুলেটরে এরর দেখায় অথবা সিনট্যাক্স এরর আসে, সেক্ষেত্রে অঙ্কটি হবে না। আপনাকে সবসময় মনে রাখতে হবে লগের আগের সংখ্যা হয় না, লগের পরের সংখ্যা হয়। অর্থাৎ 10 লগ বলে কিছু নাই, কিন্তু লগ 10 আছে। সেই জন্য আমরা যেহেতু 10 লগ আছে, আমরা এখানে শুধুমাত্র 10 দিয়ে ভাগ করেছি। এর পরবর্তীতে আমরা আপনারা শেষের 2 লাইনের আগের লাইন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অ্যান্টি লগ করছি। অ্যান্টি লগ কখন করতে হয়? যখন কোন একটা অঙ্কে মানে ইকুয়াল টুর যে কোনো এক সাইডে লগ থাকে, অন্য কোনো সাইডে লগ না থাকলে, অর্থাৎ এক পাশে লগ থাকলে আমরা অ্যান্টি লগ করে অঙ্কটি সমাধান করব। অ্যান্টি লগ কিভাবে করতে হবে সেটাও আমরা ক্যালকুলেটরের সলিউশন আমরা দেখিয়ে দিয়েছি। আপনারা ক্যালকুলেটরে এই বাটনগুলো চাপলে দেখবেন যে আপনাদের রেজাল্ট 1.1746 চলে আসছে। তাহলে এটা ছিল আমাদের ওভারঅল সমাধান। এরপর আমরা বিকল্প যে সমাধান আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম যে 4টি লাইন সেটি লগ দিয়ে যে অঙ্কটা সমাধান করলাম তার মতনই। তাহলে অঙ্কটার ব্যতিক্রম হচ্ছে যে আগের অঙ্কে যেখানে আমরা লগ ব্যবহার করছি, এই অঙ্কে আমরা সেখানে রুট ব্যবহার করব। এখানে আমরা উভয় পক্ষে √10 ব্যবহার করছি। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের এখানে 1 + k⁻10 আছে, অর্থাৎ পাওয়ার যত থাকবে আপনাকে রুট তত নিতে হবে। যদি পাওয়ার 7 থাকতো তাহলে আমরা √7 নিতাম, যদি পাওয়ার 8 থাকতো তাহলে √8 নিতাম। এই অঙ্কে যেহেতু আমাদের পাওয়ার 10, এই জন্য আমরা √10 নিয়েছি। তারপরে আমরা কিভাবে √10(5) এটা আমরা সমাধান করলাম, এটা আমরা ক্যালকুলেটর সলিউশনটা দেখিয়ে দিয়েছি। আপনারা যদি ক্যালকুলেটরে এই বাটনগুলো চাপেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের ক্যালকুলেটর 1.1746 চলে এসেছে। এইটা আমরা পুরোপুরি সমাধানটা দেখানোর চেষ্টা করেছি। অনেক স্টুডেন্ট আছে যারা পুরোপুরি সমাধানটা করে না। আপনারা এই সমাধানটাই ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটাই আপনারা চর্চা করার চেষ্টা করবেন। এইবার আমরা আসি, আমরা তো নামিক সুদের হার বের করা শিখলাম, কার্যকরী সুদের হার বের করা শিখলাম, এখন আমরা বছর নির্ণয় শিখব।
অর্থাৎ হচ্ছে সুদের হার দেওয়া থাকবে, বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকবে, তাহলে বছর কত হবে সেটা নিয়ে। তাহলে আমরা এখন যে উদাহরণটা করতে যাচ্ছি সেই উদাহরণটা হচ্ছে আমাদের লেকচার শিটে 3.47 এবং পৃষ্ঠা নম্বর 31। মিস্টার হাসান যমুনা ব্যাংকে 9.5% সুদে 4 লক্ষ টাকা জমা রাখেন। তাহলে এখানে যেহেতু জমা রাখেন, আমরা বলছি জমা বা বিনিয়োগ হচ্ছে সবসময় বর্তমান মূল্য, তাহলে 4 লক্ষ টাকা হলো বর্তমান মূল্য। কত বছরে, তাহলে এখানে কত বছরে অর্থাৎ বছর আপনাকে বের করতে বলছে, অথবা আপনার কাছে জানতে চাচ্ছে বছর কত, তাহলে আমাকে এখানে বছর বের করতে হবে। তার বিনিয়োগ বেড়ে 8,50,000 টাকা, তাহলে 8,50,000 হচ্ছে আমাদের এখানে ভবিষ্যৎ মূল্য। আর যেহেতু অঙ্কে 9.5% সুদ দেওয়া আছে, তাহলে এটা আমাদের সুদের হার বা নামিক সুদের হার। এইবার আমরা সমাধানটা দেখতে পাচ্ছেন, এইখানে আমরা অঙ্কটি লগ দিয়ে সমাধান করেছি। আমরা আগেও লগ কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখেছি। এই অঙ্কটি আপনি রুট ব্যবহার করে করতে পারবেন না, অর্থাৎ আপনাকে যখন বছর নির্ণয় করতে যাবেন আপনাকে সবসময় লগ ব্যবহার করেই করতে হবে। তাহলে বছর নির্ণয়ের ক্ষেত্রে লগ ব্যবহার করে অঙ্ক করার নিয়ম খুবই সহজ, কারণ হচ্ছে শেষ লাইনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লগ উপরে যেটা দেওয়া আছে 2.125 কে আমরা লগ 1.095 দিয়ে ভাগ করছি, আমাদের রেজাল্ট 8.76 বছর চলে আসছে। এটা খুবই সহজ। তাহলে আমরা উপরোক্ত যে সমস্ত পদ্ধতির মাধ্যমে একটা বিনিয়োগের মেয়াদ এবং সুদের হার নির্ণয় করলাম, আপনারা এগুলো বারবার প্র্যাকটিস করবেন, কারণ এই জাতীয় অঙ্ক পরীক্ষায় অসংখ্যবার থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা সুদের হার ও বছর বের করা নিয়ে যে সকল নিয়ম এবং অঙ্কগুলো সমাধান করলাম, তার মাধ্যমে যে কোনো সুদের হার ও বছর নির্ণয় করা সম্ভব। অর্থাৎ এই নিয়ম বা কৌশল বা পদ্ধতিগুলো বছর এবং সুদের হার নির্ণয় করার জন্য যথেষ্ট। আপনারা বইয়ের সহযোগিতা নিয়ে এই সম্পর্কিত লেকচার শিটের উদাহরণ 3.37 থেকে 3.50 পর্যন্ত এবং অনুশীলনী 3.35 থেকে 3.42 পর্যন্ত অঙ্কগুলো বাসায় সমাধান করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আজকের লেকচার ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে আমাদেরকে কমেন্টস বক্সে জানান, ইনশাআল্লাহ উত্তর পাবেন। আজকের লেকচার ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন, যাতে অন্যরা উপকৃত হতে পারে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।